একজন অনাত্মীয় মানুষ যে কিনা কয়েকদিনই দাদাকে চিনেছে, সে দিনের পর দিন দাদার জন্য লড়ে যাচ্ছে, দাদার জন্য ফাইট করে যাচ্ছে। আমি তার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়ে দেখেছি মা। সে এতকাল ধরে শুধুই মানুষের জন্য কাজ করে গেছে, আর সে কিনা দাদার জন্য দাঁড়িয়ে দাদার স্যাক্রিফাইসটাকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছে। কারণ না, সে জানে যে দাদা ভুল না, দাদার মধ্যে এখনো কিছু পসিবিলিটিস আছে। কারণ দাদা জন্ম অপরাধী নয়, আর অপরাধ জগতে থাকলেই যে কেউ অপরাধী হয়ে যায় না, সেটা তো আমি বৌদির থেকেই শিখেছি। দিদিভাই প্লিজ তুমি ওকে অ্যালাউ করো। যে দাদার কাছ থেকে ছোটবেলায় পড়াশোনা শিখেছে, বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আজ সেই দাদা বিপদে পড়ে রয়েছে। আর ভাই হয়ে যদি সেই দাদার পাশে দাঁড়াতে না পারে, তাহলে মানুষ হিসেবে বেঁচে থাকার সার্থকতাটা কোথায় তুমি বলো? হ্যাঁ দিদিভাই, আমরা মানছি যে এতদিন আমরা তোমাদেরকে বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি। কেন জানো? কারণ তুমি চোখে আঙুল দেখিয়ে আমাদেরকে বুঝিয়েছো, না কিছু বলনি, কিছু বলে বোঝাওনি। দাদার প্রতি তোমার সহানুভূতি, ভালোবাসা, রেসপেক্ট, এইগুলোর জন্য আমরা বুঝতে পেরেছি যে দাদা কোনো দোষ করেনি। আমরা এতদিন শুধু শুধু তোমাকে বা দাদাকে ভুল বুঝেছি। আরে অঙ্কুশ, সত্যি কি আমাদের সোনার দিন ফিরে এলো বাবা? হ্যাঁ, এই দিনটার দিকে তো এতদিন ধরে তাকিয়েছিলাম রে। তোমার দুই ছেলেই অমানুষ ছিল মা, আজ এক ছেলে মানুষ হতে চাইছে। তোমার কি আনন্দ হচ্ছে না? আনন্দ হবে না? কি বলিস? খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এতদিন ধরে ভাবতাম এই পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো মানে হয় না, কবে চলে যাব তাই ভাবতাম। কিন্তু আজকের এই দিনটার পর মনে হচ্ছে না না, কেন চলে যাব? জীবন কত সুন্দর, সবটাই কি খারাপ হয়? সবটাই কি দুঃখের হয়? হয় না। আসলে জীবনের অনেকগুলো রং থাকে, কিছুটা দুঃখের রং থাকে, কিছুটা সুখের রং থাকে। আজকের এই সুখের বিবাহটা নিজের জীবনের সাথে মাখিয়ে নিয়ে কিছুতেই পৃথিবী ছেড়ে যেতে আমার ইচ্ছে করছে না বাবা। তুই অঙ্কুশের পাশে দাঁড়াবি, তুই অঙ্কুশের হয়ে সেখানে গিয়ে কথা বলবি, এর থেকে বড় আনন্দ আমার আর কি আছে বলতো? মা মা এভাবে কান্নাকাটির কি হয়েছে বলো তো? আর এসব কি কথা? আরো কদিন বেঁচে থাকলে ভালো হতো, এসব কি কথা? হ্যাঁ মা, জীবনে কতটুকুই বা সুখের মুখ দেখেছো? হ্যাঁ, কষ্ট করেই তো কেটে গেল। বড় ছেলেকে কাছে না পাওয়ার কষ্ট, তার খোঁজ খবর না পাওয়ার কষ্ট দেখি একদম চোখের জল ফেলবে না। আজ এতগুলো বছর পর সেই ছেলেকে কাছে পেয়েছো, তার সংসার দেখতে পাচ্ছ। এখন কি চলে যাওয়ার সময় মা? এখন তো সবটা শক্ত করে আঁকড়ে ধরার সময়। এভাবে বললে চলবে? না না, আর চোখের জল ফেলবে না। আর এই দেখো, এই যে আমি কাল একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আজকের পর থেকে আর অসুস্থ হব না। ভালো আছি, দিব্যি আছি। কতটা যে ভালো আছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যে কথাগুলো বলছো এটা তো মনের জোরের কথা। শরীর কি মনের কথা শোনে? শরীরের ক্ষয় তো শরীরের মতো হতেই থাকে। কেন, বাড়িতে তো ডাক্তার আছে, আর সে তো তোমার গেস্ট।
তাকে ভালো করে দেখাও। না না, কাল রাতেও আমাকে দেখেছে, প্রেশারটা একটু লো আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, আর টেনশন করতে না করেছে। কিন্তু এখন যা পরিস্থিতি, টেনশন আমার পিছু ছাড়ছে না। যতদিন না এই কেসটার কিছু হচ্ছে, ঠিক মতো বিশ্রাম নিতে পারবো না। কোর্টে যাওয়া আসা, পড়াশোনা, রাত জেগে এসব কিছু চলতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, আর তো 2-1টা দিন, তারপর তো কোর্টে যেতে হচ্ছে না। তখন কিন্তু এই বিশ্রাম নেওয়ার ব্যাপারে আর কোনো রকম কোনো অজুহাত আমি শুনবো না। এ কি বলতে চাইছো? হ্যাঁ, আমি কি সবসময় অজুহাত দিই নাকি? হ্যাঁ, আচ্ছা বাবা ঠিক আছে, আর বলবো না, শুধু তুমি একটু ভালো থাকো। তুমি ভালো থাকলে এই পুরো সংসারটা ভালো থাকবে। তুমি দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো, যে ভাই যার সঙ্গে আমার কোনোদিন কোনো রকম বন্ধন হওয়ার সম্ভব ছিল না, তার সঙ্গে আমার আজকে নতুন করে শুধু তোমার জন্য। তুমি 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 দেখে নিও বুদ্ধি, যে আমার আর এক ভাই, ওটাই বুঝতে পারবে, ও আমাদের সাথে, আর এই সবটা হয়েছে শুধুমাত্র তোমার জন্যে। আসলে তোমার গুণে সবাই এত মোহিত হয়ে যায়, আর কেনই বা হবে না? এমনি এমনি কি আমি তোমাকে নিয়ে এত অহংকার করি? ঠিকই তো। শোনো, তুমি হলে আমার লক্ষ্মী বড় বৌমা। তোমাকে দেখে আমার বাকি বৌমারাও সব লক্ষ্মী হয়ে উঠবে, জানো। তবে মা গো, তুমি সাবধানে থেকো, তুমি ভালোভাবে থেকো। তুমি ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকবো, এটা তো বোঝো। আমি ভালো আছি মা, খুব ভালো আছি। বলছি ভাই, তুমি কি তাহলে যাচ্ছ? হ্যাঁ নিশ্চয়ই যাবে তো। আরে বাবা, যাবে বলেই তো আমরা বলতে এলাম। তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হ্যাঁ, আমি তো একদম রেডি, আমার জন্য লেট হবে না। আচ্ছা মা, বৌদিকে ভালো করে খেতে দিয়েছো তো? খেয়েছে তো বৌদি? এখন আর সে ব্যাপারে চিন্তা নেই। এতদিন আমাকে বুঝিয়ে বাজিয়ে না খেয়েই বেরিয়ে যেত, এখন তো অঙ্কুশ দায়িত্ব নিয়েছে, নিজে বসিয়ে খাওয়াচ্ছে, এখন না খেয়ে যাবে কোথায়? আর বলো না, আমার মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। একেবারে ছোট্ট বাচ্চাদের মতো আমাকে ট্রিট করছে ও। জানো তো দিদিভাই, মেয়েরা তপস্যা করে একজন ভালো স্বামী পাওয়ার জন্য। আমার কি মনে হয় বলো তো, বড়দা ভাই তপস্যা করেছে, তাই জন্য তোমার মতন একজন স্ত্রী পেয়েছে। না গো, এটা আমি নিজেও মনে মনে ভাবি বললে ভুল হবে, আমি মানি। সত্যি এটা বোধহয় আমার বহু জন্মের তপস্যার ফল। আমি এমন একটা মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, আমি যে কতটা সৌভাগ্যবান নিজেকে বোধ করি। ওকে তো আমায় অনেক যত্নে, অনেক ভালোভাবে রাখতে হবে। ভগবান করুক যেন আমার আগেও চলে না যায়, আমি যেন আগে যাই। অঙ্কুশ, আমার কিন্তু এসব একদম ভালো লাগে না, তুমি ভালো করেই জানো। এসব কি কথা? হ্যাঁ, আরে তোরা আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলছিস? একটা বয়স্ক মানুষ, সে দাঁড়িয়ে আছে তোদের সামনে, আর তোরা তার সামনে মৃত্যুর কথা বলছিস। বুঝতে পারছিস না যে এতে তার কতটা অপরাধ বোধ হয়, যে সে এতগুলো দিন ধরে বেঁচে আছে বলে? মা এসব কি হচ্ছে? হ্যাঁ, সবাই মিলে কি শুরু করেছো তোমরা? হ্যাঁ মানে এই কথাগুলো বলার কি মানে আছে মা? তুমি কেন বলছো এই কথাগুলো? কোনো মানে হয় না তো। তোমাকে কতবার বলেছি না মা, এসব কথা একদম মুখে আনবে না। এখন তো আমাদের আনন্দ করার দিন গো মা। আমরা আনন্দ করব, সবাই মিলে একসাথে থাকবো, শুধু ভালো থাকার কথা বলবো। সত্যি বদ্দা ভাই, বিশ্বাস করো, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তোমার উপর থেকেই কেসটা সরে যায়।